কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বাধার মুখে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মহাসড়ক যেতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশ অবরোধ করার ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিদিনই। এজন্য পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না দিয়ে আন্দোলন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আদালতের যে রায় সেটি কিন্তু তাদের আন্দোলনের পক্ষে এসেছে ইতিমধ্যে। বাকি যে পূর্ণাঙ্গ রায় বা বাকি কি হবে সেটি 1 মাস সময় রয়েছে। তা আমরা অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরে এই কটি দিন অপেক্ষা করুন। নিশ্চয়ই আপনাদের পক্ষে এই রায়টি আপনাদের পক্ষে আসবে। আর আপনারা যদি এই রাস্তাটি বন্ধ করে দেন তাহলে জনদুর্ভোগ তৈরি হয়। এ বিষয়ে আরো জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিবেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বিগত 1 ঘন্টায় তো বেশ বৃষ্টিস্নাত আবহাওয়া দেখা গেছে, তো আন্দোলনকারীরা এখন মূলত কোন জায়গাটায় অবস্থান নিয়েছেন? রাস্তাঘাট পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছে। আমি যদি একটু সেই চিত্র দেখাই, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং এই উত্তপ্ত পরিবেশ কারণ পাল্টাপাল্টি দুইটি কর্মসূচি। একটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী এই সংগঠনের ব্যানারে এই শিক্ষার্থীদের এই যে কোটা বিরোধী আন্দোলন, সেই সঙ্গে ছাত্রলীগের পক্ষ থেকেও একটি কর্মসূচি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং কোটার যৌক্তিক সংস্কারের জন্য। তো আমরা এই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা গতকাল তাদের আন্দোলন কর্মসূচি চালিয়েছেন, দিনভর তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে স্পষ্টভাবে কোটা সংস্কারের বিষয়ে কোনো ধরনের ঘোষণা আসবে না, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তারই অংশ হিসেবে আমরা দেখছি আজকের বিকেল 3:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছে। যদিও বা তাদের কর্মসূচি এখান থেকে বিক্ষোভ মিছিল 3:30টায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। আরেকটি বিষয়, ছাত্রলীগের যে সমাবেশ, ক্যাম্পাসে স্থিতিশীলতা রাখার দাবিতে যে সমাবেশ, সেটি রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের নেতাকর্মীরাও মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছেন। দুপুর 12টায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়, সেখানে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয় তারাও চাচ্ছেন যৌক্তিক কোটা সংস্কার। কিন্তু যেহেতু গতকাল কোর্ট থেকে একটি রায় দিয়েছে যে 2018 সালে যে পরিপত্র 5 জন বাতিল করেছিল কোর্ট, সেটির উপরে স্থিতি অবস্থা দিয়েছে, তাই সেই রায়ের প্রতি সবাইকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বলছেন যে এই 1 মাস তো কোনো কোটা নেই, তাহলে রাস্তায় কেন অবরোধ করে আন্দোলন চলবে? তার অর্থ হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটিকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে একটি অংশ। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা যদি এখন মাঠ থেকে উঠে যান তাহলে আগামীতে হয়তোবা আবারও এই কোটা বহাল হতে পারে। তারা বারবার এই মাঠে নামতে চান না। এজন্য তারা বলছেন যে একবারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা আসার পরে তারা এই আন্দোলন কর্মসূচি থেকে সরে যাবেন। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের মুখে এই সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়া হয়। তখন 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা, 10 ভাগ নারী কোটা, 10 ভাগ জেলা কোটা, 5 ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এবং 1 ভাগ প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল। এর পরে আবার এই 5 জুন যে হাইকোর্ট থেকে রায় দিয়ে সেই পরিপত্রটি বাতিল করা হয়, এর ফলে আবার কোটা বহাল হয়ে যায়। কিন্তু গতকাল আবার হাইকোর্ট সেই রায়ের উপর স্থিতি অবস্থা দেয় এবং শিক্ষার্থীরা বলছেন যে 1 মাস পরে আবারও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির খবর শুনছিলাম। কোটা সংস্কার আন্দোলনের আরও খবর জানাতে এবার সাভার ও কুমিল্লা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশি বাধার মুখে পড়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি সম্পর্কে কি জানতে পেরেছেন, আর আন্দোলনের সর্বশেষ কি অবস্থা? সামনে অবস্থান করছে, এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে আছে। বিকাল 3টা থেকে কিন্তু যখন শিক্ষার্থীরা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ কিন্তু তাদেরকে বলছিল যে আসলে জনভোগান্তি তৈরি করে কোনো ধরনের আন্দোলন করতে দেওয়া হবে না, যে কারণে কিন্তু তাদেরকে এখানে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে যখন মহাসড়কের দিকে যাওয়া শুরু করে তখনই কিন্তু মূলত ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এই ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শিক্ষার্থীদের ওপাশ থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। সেই এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে আসলে টপকে আসলে তারা মহাসড়কের দিকে যেতে চাইছে। ওপাশ থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আর এখন কিন্তু এই মুহূর্তে আসলে পুলিশ যেটি চেষ্টা করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে। আর কিছুক্ষণ আগেও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু পুলিশ অন্তত 10 রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে, অন্যদিকে টিয়ার শেলও নিক্ষেপ করেছে, আমরা সেটি দেখেছি। এবং শিক্ষার্থীদের এবং পুলিশ মিলিয়ে অন্তত 7 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে লালমাই উদ্ভিদ উদ্যানের সামনে যে আনসার ক্যাম্প আছে সেই জায়গাটিতে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশ তারা মুখোমুখি অবস্থানে আছে। শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে বলছে তাদেরকে আন্দোলনে সহযোগিতা করার জন্য, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি কিন্তু এখন এই জায়গাটি বেশ উত্তপ্ত হয়ে আছে। আমরা দেখছি যে পুলিশ তাদের অবস্থান কিন্তু শক্ত করে রেখেছে, শিক্ষার্থীদেরকে সামনের দিকে বাড়তে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা কিন্তু বলছে যে তারা আসলে তাদের জায়গা থেকে যাবে না, তারা আসলে এখানে তাদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবে। কিন্তু যেহেতু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, পুলিশ বলছে আসলে শিক্ষার্থীদেরকে শান্তিপূর্ণভাবে আসলে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু তারা মহাসড়কের দিকে যাচ্ছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আর আমরা জানতাম যে আসলে বিকেল 3টা থেকে মহাসড়কে অবস্থান করে শিক্ষার্থীরা তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি আসলে পালন করবে। আর সেখান থেকে কিন্তু মূলত তাদের সেই কর্মসূচি করার কথা ছিল। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মহাসড়কের পাশেই সকাল থেকে দীর্ঘক্ষণ কিন্তু পুলিশ অবস্থান করেছে এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে তারা নিয়োজিত থেকেছে। পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে একত্রিত হয়ে ক্যাম্পাস থেকে মহাসড়কের দিকে যেতে চেষ্টা করে তখনই কিন্তু এই বাধার সম্মুখীন হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ এবং ফাঁকাগুলি নিক্ষেপের যে ঘটনা সেটি। কুমিল্লার পরিস্থিতি দেখছিলেন কোটা সংস্কার আন্দোলনে। এবারে সাভারের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ অবরোধের ঘোষণা দিয়েছেন, সেটি তারা কার্যকর করেছেন কিনা, সেখানকার পরিস্থিতি কেমন? দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে বিকাল 3:30টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যখন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের জন্য যখন আসে তখন কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কিন্তু ঢাকা জেলা পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় কিন্তু আমরা ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা পুলিশ সদস্যদেরকে দেখতে পেয়েছি, যারা আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছিলেন, তাদেরকে বলার চেষ্টা করছিলেন যে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে জনদুর্ভোগ বেড়ে যায়, যার কারণে তারা বলছিলেন যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন যেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে করে জনদুর্ভোগের জন্য কোনো কারণ না হয়। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সেই বাধা উপেক্ষা করে কিছু সময় আগে, এখন থেকে 10 মিনিট আগে কিন্তু পুলিশের সেই বাধা উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে দিয়েছে। এই মুহূর্তে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী এবং আরিচাগামী দুইটি পথ দিয়েই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা যেমন সড়কের মধ্যে অবস্থান করছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যেখানে অবস্থান করছে তার থেকে কিছুটা দূরে পুলিশের সদস্যরা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। তারা কিন্তু শুরুতে আমাদেরকে জানিয়েছিলেন তারা চেষ্টা করবেন শিক্ষার্থীদেরকে বুঝে তারা যেন সড়ক অবরোধ না করে, কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পুলিশের সেই কথাটি না মেনে তারা কিন্তু সেই বাধা অতিক্রম করে কিন্তু ঢাকা-আরিচা মহাসড়ক কিন্তু অবরোধ করেছে। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে পুলিশ সদস্যরা এখানে শিক্ষার্থীদের এই মহাসড়ক অবরোধ করতে
মুহূর্তে বাধা দিতে এসেছিলেন বা বুঝিয়ে তাদেরকে ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিতে বলছিলেন, তারা আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে তারাও এই আন্দোলন থেকে কিছুটা দূরেই কিন্তু তারাও কিন্তু এখন অবস্থান করছে। তবে পুলিশের এই মুহূর্তে তেমন কোনো আমরা তাদেরকে বাধা দেওয়ার সেরকম কোনো তদারকি আমরা দেখতে পাচ্ছি না। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা বলছেন তাদের যে এক দফা দাবি রয়েছে, সংবিধানে যেভাবে কোঠার বিষয়ে উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করার দাবিতে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তাদের দাবি আদায় যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এবং তারা কিন্তু প্রতিদিন এই ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা-রিচা মহাসড়ক দিয়ে যারা চলাচল করে তাদের কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গতকালকে আমরা দেখতে পেয়েছি আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-রিচা মহাসড়ক প্রায় 8 ঘন্টা বন্ধ রাখে। 8 ঘন্টা বন্ধ রাখার পরে কিন্তু এই সড়ক যারা ব্যবহার করছিলেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে এবং দীর্ঘ সময় সড়কে যখন যানবাহন আটকে থাকে এবং শিক্ষার্থীরা যখন তাদের অবরোধ তুলে নেয়, এরপরে কিন্তু আমরা দেখতে পাই যে সড়কের যে দীর্ঘ যে গাড়ির যে একটা জটলা তৈরি হয় সেটিও কিন্তু স্বাভাবিক হতে কিন্তু অনেক সময় লেগে যায়, যার কারণে পুলিশ জনভোগান্তির কথা বিবেচনা করেই শিক্ষার্থীদের যে আজকের পূর্ব ঘোষিত যে ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করার তাদের যে ঘোষণা ছিল তার আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদেরকে সড়ক অবরোধ না করার লক্ষ্যে পুলিশ কাজ করবেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু সেই লক্ষ্যে পুলিশ কাজ করে গিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে এসে শিক্ষার্থীরা পুলিশের সেই বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করে ফেলেছে এবং এই অবরোধের কারণে এবং এই ঢাকা-রিচা মহাসড়কে অসংখ্য যানবাহন আটকা পড়েছে এবং শিক্ষার্থীরা জানিয়েছেন তারা আজকে যে 3টা থেকে তাদের অবরোধ কর্মসূচি ছিল তারা আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের কাছে জানিয়েছেন। পরিস্থিতির আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 11 দিন ধরে আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ের লক্ষ্যে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকেরা। আন্দোলনের কারণে বন্ধ ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। এদিকে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর 12টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে দুপুর 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন কুয়েট শিক্ষক সমিতি। এ সময় শিক্ষকরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। সরকারকে জানাতে চাই যে এর ফলে যে শিক্ষার যে ক্ষতি হচ্ছে এর দায়ভার কিন্তু নীতি নির্ধারণ নিতে হবে। আজ 11 দিন পার হয়েছে, অদ্যবধি কোনো ধরনের আলোচনা হয় নাই। গত জুলাইয়ের 1 তারিখ থেকে আজ পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি অবস্থান করছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরে যাব না। উজানে ঢালো ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এতে দুর্ভোগ বাড়ায় আশঙ্কায় বন্যাপ্রবণ এলাকার বাসিন্দারা। তবে নদ নদীর পানি আরও কয়েকদিন বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকাগুলোর পানি নামছে ধীরগতিতে। এর মধ্যে দুদিন ধরে মুষলধারে বৃষ্টিতে পানি বাড়ছে নদ নদীর। এই পরিস্থিতিতে ভোগান্তি বাড়ার আশঙ্কায় পানিবন্দী এলাকার মানুষ। বৃষ্টি হয়েছে সিলেটেও। কুশিয়ারা ও সুরমার পানি বিপদসীমার উপরে। এদিকে ধীর গতিতে পানি নামায় বন্যা কবলিতদের দুর্ভোগ উঠেছে চরমে। এখনও 13 উপজেলায় পানিবন্দী 5,39,000 মানুষ। নেত্রকোনায় 5 দিন পর আবার বাড়ছে উবদাখালী নদীর পানি। হেও বন্যাও লাগেছে, বাঙ্গিয়া রুঙ্গিয়া ঘর বাড়ি দরজা বাঙ্গিয়া মানুষের গাছর চল চলে। আজ খাইবার তো নাই হইতে গেলে প্রায় 7টা দিন থেকে ঘর বাড়ি সব ছাড়া, ঘর দুয়ারের অবস্থাও ভালো নাই, তা ফোড়ার সম্ভাবনা আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই। গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে। যদি আগামী 24 ঘন্টা বাড়ি অতি 300 উপরে ক্রস করে তাহলে সেটি ডেঞ্জার লেভেল ক্রস করবে এবং বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। তবে যেহেতু ভারী বৃষ্টির পূর্বাভাস আছে সেক্ষেত্রে এটা আসাটা খুব ক্ষীণ। বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের পানি। এতে কুড়িগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমন ধারে বেসন তলে গেছে, পাট খাত তলে গেছে, আমাদের চলাফেরা অসুবিধা, কি দিয়ে জমিতে রোয়া করবো সেই সমস্যা। জ্বর, ডায়রিয়া আর হলো বাচ্চাদের ক্ষেত্রে শরীরের মধ্যে মন করে চুলকানি বেশিরভাগ শুরু হয়েছে।
এদিকে জামালপুর ও সিরাজগঞ্জে এখনও পানিবন্দী ৩.৫ লাখ মানুষ। এর মধ্যে যমুনার পানি আরও কয়েকদিন বাড়ার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারে পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত হয়েছে, আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মারা গেছে এক নারী ও এক শিশু। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে শহরের হোটেল মোটেল জোন সহ বেশিরভাগ এলাকায় পানি প্রবেশ করেছে। জেলার ৯ উপজেলার নিচু এলাকাও প্লাবিত হয়েছে। এদিকে ভোরে পাহাড় ধসে দক্ষিণ রুমালিয়ার ছড়ার জামিল আক্তার নামে এক গৃহবধূ ও শিকদারবাজার এলাকার ১০ বছরের শিশু মোহাম্মদ হাসান মারা গেছে। এছাড়া অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বাসস্থান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মাটি বাইর করার পর উনি হাতটা এরকম করে, মানে যখন সবাই দেখছে ওকে হাসপাতাল নিয়ে যায়, এখন শুনতেছি নাকি সেই মারা গেছে। আমার ওয়াইফ ছিল ভিতরে পাকঘরে রান্না করছিল, ওই সময় ওনাকে ডাক দিয়েছি, দেখি পাটা ঘুরে চলে আসে, তখন আমরা হাঁটতে পারা নেই। সিলেটে ভারত থেকে চোরাই পথে আসা চিনি বোঝাই ৭টি ট্রাক জব্দ করেছে পুলিশ। ভোরে নগরীর শাহপরান থানা এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ৭ জনকে। পুলিশ জানায় চিনি বোঝাই ট্রাকগুলো হরিপুর থেকে সিলেট শহরের দিকে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে ভোর ৫টার দিকে ৬টি ট্রাক জব্দ করে মহানগর পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়ার সময় আরেকটি ট্রাক জব্দ করে শাহপরান থানা পুলিশ। ৭টি ট্রাকে প্রায় ২,০০০ বস্তায় ১০০ টনের বেশি চিনি রয়েছে। জব্দকৃত চিনির বর্তমান মূল্য প্রায় ১,২০,০০,০০০ টাকা। ক্রিমিনালের কোনো রাজনৈতিক পরিচয় থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমাদের কাছে মূল বিষয়। আর এইটার সাথে যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে সেটা তদন্তের বিষয়, তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে। তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা মূল হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। পদ্মা ব্যাংকের ঋণ খেলাপির মামলায় ১১৫ কোটি টাকা পরিশোধ না করায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিমউদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ২০১৬ সালে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার জসিমউদ্দিন ৬০ কোটি টাকা ঋণ নেন। ১ বছরের মধ্যে পরিশোধ করার চুক্তি থাকলেও তা করেননি। ২০২০ সালে জসিমউদ্দিনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে পদ্মা ব্যাংক। তবে সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা নিয়ে ২০২২ সালে তিনি ঋণ পুনঃ তফসিল করেন। তারপরও তা পরিশোধ না করায় ওই ঋণ সুদাসলে বর্তমানে প্রায় ১১৫ কোটি টাকা হয়েছে। এই টাকা পরিশোধে গত ২৯ জানুয়ারি জসিমকে নির্দেশ দেয় আদালত। তবে তা না মানায় গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছে। ১ বছর ২৩ দিন পর বুধবার বিকেলে জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। গত ৮ মে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাবুকে স্থায়ী জামিনের আদেশ দেন। এর আগে গত ৩০ মে বাবুর জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্টের একই বেঞ্চ। রুলে বাবুকে জামিন কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। গত বছরের ১৪ জুন রাতে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনায় ১৭ জুন বাবুকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। রোগীর অস্ত্রোপচারের জন্য যন্ত্রণার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে ফরিদপুর মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে। এর মধ্যে রোগীর অবস্থা বিবেচনায় ২৮,০০০ টাকা দেওয়ার দাবি করেছেন স্বজনেরা। তবে বাকি টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। এছাড়া জেলা প্রশাসকের কাছে অভিযোগের পর রোগীকে হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পেটের টিউমারের অস্ত্রোপচারের জন্য ২২ জুন ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাগুরার আরিয়াকান্দি গ্রামের লালমতি বেগমকে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগের দিন ঢাকা থেকে জরুরি ভিত্তিতে একটি যন্ত্র আনা প্রয়োজন জানিয়ে তাদের কাছে ৫০,০০০ টাকা দাবি করেন চিকিৎসক। মায়ের চিকিৎসার কথা চিন্তা করে ২৮,০০০ টাকা জোগাড় করে দেন লালমতি বেগমের ছেলে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর চিকিৎসক বাকি টাকার জন্য চাপ দিতে শুরু করেন। নানাভাবে হেনস্থাও করা হয় তাদের। আমার মা ওটিপি রয়েছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তারপরও টাকা আরো নেওয়ার জন্য দাবি করে ঘুমক দিয়ে, মানে সেই দুধ মিয়া আট মিয়া মানে ২০ টাকা বকা দিয়ে আমার বলতেছি টাকা কই।
অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক রাজিবুল হাসান। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতাল সংশ্লিষ্ট কেউ রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেননি। তবে স্ট্যাপল মেথডে অস্ত্রোপচারের জন্য অনেক ক্ষেত্রে ঢাকার সরবরাহকারীদের কাছ থেকে কার্ট্রিজ সংগ্রহ করে দেন রোগীর স্বজনরা। সেই টাকা সরবরাহকারী পান, হাসপাতালে কেউ নন। পরিচয় করাই দিই রোগীর লোকের সাথে, রোগীর লোক ওনার সাথে কথাবার্তা বলে যেভাবে পারে যতটুকু টাকা দিয়ে পারে, যেটা দিয়ে ওরা যেটা মূল্য নেয় সেভাবেই তারা টাকাটা দেয়। আমাদের হাসপাতালের কোনো ডাক্তার কিংবা কর্মচারী রোগীর কাছ থেকে এই বিষয়ে কোনো টাকা নেয় না। এই ঘটনার পর ৭ জুলাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে এরপরই হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজয় সরণী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার দিন দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়েছে। প্রশ্ন ট্রাঙ্কে ঢোকানোর সময় ভুলের কারণে এই পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই ঘটনায় কেন্দ্র সচিব ও পরীক্ষা কমিটির প্রধানকে অব্যাহতি দেওয়া হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, সকালে জেলা প্রশাসনের কাছ থেকে বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশ্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে, কিন্তু একটি কেন্দ্রের জন্য রক্ষিত ট্রাঙ্কে বোর্ড থেকে ভুলবশত ভিন্ন পত্রের প্রশ্ন দেয়া হয়েছে। খাম খোলার পর বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে দ্রুত প্রশ্ন সরবরাহ করে পরীক্ষা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে কারো গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে আলাদা 2টি কমিটি গঠন করেছে প্রশাসন। ভুল প্রশ্ন দিয়েছিল, মানে এটা যখন সর্টিং করেছে, সর্টিং এর সময় ওই 1 তারিখের পরীক্ষার ট্রাকের মধ্যে অন্য তারিখের পরীক্ষার ট্রাকে ঢুকে ফেলছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি তার নেতৃত্বে 3 সদস্যের সেটি কমিটি হয়েছে, বোর্ডের প্রতিনিধি ও জেলা শিক্ষা অফিসার বা সদস্যের মধ্যে। নরসিংদীর মাধবদীতে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত 15 জুন মদনপুর রোড থেকে চালককে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 19 জুন নিহত নুরুল ইসলামের স্ত্রী অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। এর প্রেক্ষিতে আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। 19 জুন নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা হয়। সেই হত্যা মামলায় আমরা নরসিংদী বিভিন্ন এলাকায় এবং নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কয়েকজন ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে একটি পিকআপ ও বিভিন্ন দেশি অস্ত্রসহ 6 ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আমরা গোপন সূত্রে খবর পাই যে সেখানে ডাকাতির একটা প্রস্তুতি চলছে। আমরা কিন্তু তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে 6 জন ডাকাতকে আমরা সেখান থেকে গ্রেপ্তার করি, সাথে সেখান থেকে একটি ট্রাক জব্দ করাই। বগুড়ার আমদিঘিতে মেয়ে জামাইয়ের ঝগড়া থামাতে গিয়ে আঘাত পেয়ে শাশুড়ি জোবেদা বেওয়া নিহতের ঘটনায় জামাই রাসেল আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে গাইবান্ধা সাঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে বগুড়া র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, রাসেল তার শ্বশুরবাড়িতে সপরিবারে বসবাস করতেন। গতকাল দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রীকে মারধর করতে লাগলে শাশুড়ি জোবেদা বাধা দেন। এ সময় লোহার বেড়ি দিয়ে তাকে আঘাত করে রাসেল। পরে জোবেদাকে জিয়া মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যেটা পরিকল্পিত মার্ডার এরকম বিষয়টা কিন্তু এটা না, এটা জাস্ট আমার মনে হয়েছে যে মানে কাটাকাটির এক পর্যায়ে সে এসে মানে নিজেকে ওকে আক্রমণ করছে, ও আক্রমণের চেষ্টা করছে, এক পর্যায়ে কিন্তু ঘটনা ওর শাশুড়ি মারা যায় মনে হয়। 2 দিন ধরে চাঁদপুরের বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কোনো ধরনের মাইকিং ছাড়া হঠাৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায় হিসেবে হোটেলের ওপর নির্ভর করছেন গ্রাহকরা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, চট্টগ্রামের আনোয়ারা এলাকায় এলএনজি লাইনে লিকেজ হওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। তবে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এদিকে গ্যাস সংকটে সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
এখন এই হোটেলে আসছি, হোটেলে এসে নাস্তা খেয়ে যাবো আর কি। 2 দিন ধরে গ্যাস নাই, বাসাত গ্যাস নাই, ফার্ম গ্যাস নাই, আমরা কষ্টে আছি, হোটেলটা খানা নিতে এসেছি। গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সকালে উপজেলার ধরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবা শারফুদ্দিন খানের সাথে গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে কথা কাটাকাটি হয় মেয়ে স্মৃতি আক্তারের। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্মৃতিকে দাঁড়িয়ে এলোপাতাড়ি আঘাত করে বাবা। এতে ঘটনাস্থলে স্মৃতির মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শারফুদ্দিন। এক যুগের বেশি সময় পরেও থামেনি চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫ জনের স্বজনের কান্না। খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে চালকের অসতর্কতায় রাস্তার পাশে খাদে পড়ে মারা যান স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা। বেপরোয়া গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে সড়কে মৃত্যু থামছে না বলে মনে করেন সচেতন নাগরিকরা। এই আহাজারি ১৩ বছর আগে ট্রাক দুর্ঘটনায় নিহত মিরসরাই আবু তরাব স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী নূর মোহাম্মদ রাহাতের মায়ের। সেদিন সকালে স্কুলে গিয়েছিল রাহাত, বিকেলে বাড়ি ফেরে তার নিথর দেহ। প্রত্যেক বছর আমাদেরকে ওরা স্মরণ করে, ছেলের শোকা তো আমরা এটা বলতে পারি। একই অবস্থা ৫ম শ্রেণীর শিক্ষার্থী সাকাওয়াত হোসেন নয়ন, রেহান উদ্দিন শুভ, জুয়েল বড়ুয়া ও নয়নশীলের স্বজনদেরও, যার ক্ষত আজও বই বেড়াচ্ছেন তারা। আশা করছিলাম লেখাপড়া মানুষ কর্ম ছেলে আবেদন সব কিছু মানি নিম, তা হারলাম তা না, মার কিসমত খারাপ। আবু তরাব স্কুলের সামনে স্থাপিত বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নিহতদের স্মরণ করেন স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য একটি ট্রমা সেন্টার স্থাপনের দাবি জানান তারা। ফেনী থেকে সীতাকুণ্ড শহর পর্যন্ত এই জনপদের মানুষের পক্ষ থেকে আমার বিনীত আরজ, এই মিরসরাইতে একটা ট্রমা সেন্টার অবশ্যই এখানে দরকার। দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া সহ নানা কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির নেতারা। এটাকে কেন্দ্র করে আমরা যদি একটা কাজ করতে পারতাম, যে আমাদের দেশে দুর্ঘটনার হার যদি কমাতে পারতাম, সেটা তো আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। বাংলাদেশে যারা গাড়ি চালক অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অন্য দিক থেকে যদি বলি যে তাদেরকে প্রশিক্ষণের যে বিষয়টাই, সে প্রশিক্ষণও তাদেরকে দেওয়া হয়নি। ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্টেডিয়ামে খেলা দেখে শিক্ষার্থীরা খোলা ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান আবু তরাব স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক সহ ৪২ জন। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান আরও ৩ জন। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরের মঞ্জু চৌধুরীর হাটে আগুনে পুড়ে গেছে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার রাত ৩:৩০টার দিকে এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, রাতে কাজ শেষে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে বাজারে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। এই ছিল সমগ্র বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।